শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ কমল। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এমন সংশোধনীর আপত্তি জানিয়ে ইসিতে বিএনপির চিঠি, সংশোধনী আদেশ বাতিল দাবি। বিভিন্ন দলকে সাংঘর্ষিক রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান বিএনপি নেতা আমির খসরুর। দেশের মৌলিক বিষয়ে এক থাকতে হবে বললেন জামাত নেতা গোলাম পরোয়ার। 22 দিনের নিষেধাজ্ঞার পর নদী ও সাগরে জেলেদের মাছ শিকার শুরু। নদীতে ইলিশ ধরা পড়ছে কম, আকারও ছোট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয়। প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলের এমন অবস্থান জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিসির সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। এ সময় জোটবদ্ধ হলেও একটি প্রতীকে নির্বাচন করা যাবে এ বিধান বহাল রাখতে বিএনপির পক্ষ থেকে সিসিকে চিঠি দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো রাজনৈতিক দল এমন সংশোধনের প্রস্তাব দেয়নি। আলোচনা না করে এই সিদ্ধান্ত নেয়ার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই সংশোধনী আদেশ বাতিল করতে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে, এমনটা জানান বিএনপির এই নেতা। ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু যখন জোটবদ্ধ হয় তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে করবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার রয়েছে এবং সেইভাবেই নির্বাচন হয়েছে এই পর্যন্ত। রাজনৈতিক দলগুলোকে সাংঘর্ষিক রাজনীতি থেকে ফিরে এসে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বলেন, সাংঘর্ষিক রাজনীতি করলে হাসিনার আমলে ফিরে যেতে হবে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখন রাস্তার আন্দোলনের সময় নয়, বরং এখন জনগণের কাছে যেতে হবে মন্তব্য করে আমির খসরু বলেন, দ্বিমত থাকতেই পারে, তবে আগামীর বাংলাদেশ গড়তে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভিন্ন মত থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোকে দেশের মৌলিক বিষয়ে এক থাকতে হবে, তবেই দেশ গঠনে কোনো শক্তি পরাস্ত করতে পারবে না। আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের এই কালচারগুলো আনতে হবে, তা না হলে শত সংস্কার করেও আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলে সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আসছে জাতীয় নির্বাচনের আগে ও পরে অপরাধ দমনে সিম কার্ডের পরিমাণ কমিয়ে আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে 10টি পর্যন্ত সিম কার্ড কেনা গেলেও ধীরে ধীরে এই পরিমাণ ব্যক্তি পর্যায়ে 2টিতে নিয়ে আসা হবে। এতে নির্বাচন ঘিরে অপরাধ সংগঠনের মাত্রা কমবে। দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে। শুরু হয়েছে মাঠ পর্যায়ের প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। প্রায় 55 কিলোমিটার বিস্তৃত মনোরেলের 3টি রুটে মাত্র 40 মিনিটে পুরো শহর ঘুরতে পারবেন যাত্রীরা। তবে চট্টগ্রামের মাস্টার প্ল্যানের সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছেন
নগর পরিকল্পনাবিদরা। এ নিয়ে রবিউর টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম শহর ও জেলায় চলাচলকারী মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ৫.৫ লাখ। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে, ফলাফল যানজট, ভোগান্তি। এই সংকট কাটাতে ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যা বাস্তবায়ন ও অর্থায়ন করবে জার্মান ও মিশরের যৌথ কোম্পানি আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম। সম্প্রতি শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাই। 3টি রুটে প্রাথমিকভাবে 55 কিলোমিটার হবে এই মনোরেল প্রকল্প। এতে খরচ হতে পারে প্রায় 25,000 কোটি টাকা, যা বাস্তবায়ন হলে মাত্র 40 মিনিটে পুরো শহর ঘুরে আসা যাবে। 54.5 কিলোমিটার মনোরেল আমি করবো, যা 3 রুট থাকবে। একটা রুট হলো কালুঘাট থেকে এয়ারপোর্ট, আরেকটা হলো আপনার সিটি গেট থেকে বদ্দারহাট, আরেকটা হলো আপনার অক্সিজেন মোড় থেকে ফিরিঙ্গি বাজার। আমরা 83টা মনোরেল সব কমপ্লিট করেছি সারা বিশ্বে, এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মনোরেল যেটা হচ্ছে কায়রোতে, সেটা আমাদের প্রোডাকশন। সুতরাং আমরা সেই প্রতিষ্ঠানকে নিয়ে এখানে করব। আমি মনে করি বাংলাদেশে এশিয়া সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনোরেল এবং সবচেয়ে সুন্দর মনোরেল এটা হবে। মন্ত্রণালয় সহ সব অংশীদারদের সাথে আলোচনা করে কাজ করা হবে জানিয়েছেন কর্পোরেশনের পক্ষ হতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় জড়িত আছে এখানে, সব থেকে অ্যাপ্রুভাল লাগবে। যেহেতু আমাদের প্রাথমিকভাবে আমরা প্রায় 47 মতো স্টেশন আমরা চিন্তা করতেছি, ওটা একটু কম বেশি হবে। তো প্রত্যেকটা স্টেশন আবার জায়গাও লাগবে, আবার এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্টও কিন্তু জায়গা লাগবে। তো সব মিলিয়ে আসলে এখানে অ্যাপ্রুভালের ব্যাপারও আছে, জায়গার ব্যাপারও আছে। তো আমাদের যদি ফিজিবিলিটি স্টাডি যদি 7-8 মাসে শেষ হয়, তাহলে আশা করতেছি 4-5 বছরের মধ্যে এটা প্রকল্পটা বাস্তবায়িত। তবে চট্টগ্রাম নগরীর মাস্টার প্ল্যান সহ ভবিষ্যৎ চাহিদার সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রামে বর্তমানে একটি মহাপরিকল্পনা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। সেই মহাপরিকল্পনার সাথে সমন্বয়হীনতা যদি হয়, তাহলে সেটা সুদূর প্রসারী একটি সুফল বয়ে আনবে না। মহাপরিকল্পনাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের কী প্রস্তাবগুলো এসেছে, সেই আঙ্গিকে আসলে মেট্রো রেল, মনোরেল যেটাই বলেন, সেটা সম্ভাব্যতা যাচাইয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। মনোরেল প্রকল্প বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ ডিপো করার জন্য একসাথে 50 একরের মতো বড় জায়গা পাওয়া। মেয়র বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসন সহ চট্টগ্রামের চেহারাই পাল্টে যাবে। ফার্স্ট অফ অল আমাদের একটা স্টেশন দরকার, এবং এই স্টেশনের জন্য আমাদের প্রায় 50 একর জায়গা। ওই 50 একর জায়গা খুব ভালো জায়গা আমাদের দরকার। সেই জায়গাটাই যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা অফিসিয়ালি কাজটা শুরু করতে পারবো। তো আশা করছি এটা হলে জনগণের যে দুর্ভোগ আছে সেটা অনেকটা লাঘব হবে, এবং সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং যুগান্তকারী একটি যানজট নিরসন প্রকল্প হিসাবে চিহ্নিত হবে। আধুনিক প্রযুক্তির মনোরেল চট্টগ্রাম শহরে চালু হলে মানুষের কর্মঘণ্টা যেমন বাঁচবে, তেমনি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এতে নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় দুপুর 12:30 থেকে মেট্রো রেলের চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড BMTCL সূত্র জানিয়েছে, এই ঘটনার কারণে দুপুর 12:30টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনও নিশ্চিত করা যায়নি। এর আগে গত 18 সেপ্টেম্বর ঢাকা মেট্রো রেলে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এর ফলে সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। মাছ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে আবারও দেশের বিভিন্ন নদ নদী ও সাগরে জাল ফেলছেন জেলেরা। নদীতে তাদের জালে ইলিশ কম ধরা দিলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সাগরে, তবে আকার ছোট। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা এখনও ফেরেনি। এদিকে ইলিশ কিনতেও বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা, মেঘনায় শুরু হয়েছে জেলেদের মাছ শিকার। তবে তারা নদীতে জাল ফেলে পাচ্ছেন না পর্যাপ্ত ইলিশ। নদী থেকে ফিরে জেলেরা জানান, যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তাতে লাভ তো দূরের কথা, তেল খরচই উঠবে না। নদীতে গেছি, মাছ টাছ নাই,
নদীর দিকে অনেক হতাশ হয়ে তারপরে ঘাটের দিকে ফিরছি। গতকালকে রাত থেকে এই পর্যন্ত নদীতে ইলিশ মাছ নেই, টোটাল মাছ নেই। ইলিশ সরবরাহ কম থাকায় চাঁদপুরের পাইকারি বাজারে 1 কেজি ইলিশ 2500, 800 থেকে 900 গ্রামের ইলিশ 2000 থেকে 2200 ও 5 থেকে 600 গ্রামের ইলিশের কেজি 1500 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। একদিন পরে বোঝা যাবে, কালকে বোঝা যাবে যে মাছ তারা কিছু পেয়েছে কিনা। এরপরে আরো 1 সপ্তাহ পরে যদি মাছ কন্টিনিউ থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, শীতে অফ সিজনে কিছু মাছ থাকতে পারে। প্রায় একই চিত্র লক্ষ্মীপুরের মেঘনা ও পটুয়াখালীর পায়রা নদীতে জাল ফেলে অল্প কিছু ইলিশ পাওয়া গেলেও আকার ছোট, আর বেশিরভাগ জেলেই ফিরছেন খালি হাতে। মাছ ওরকম পায়নি, কেউ 700 টাকার, কেউ 1200 টাকার মাছ পেয়েছে। 22 দিন অভিযান মানার পরে আজকে গাঙ্গে গেছিলাম, গাঙ্গে গিয়ে মাছ বেচতে হলো 500 টাকা। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতেও ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। কিছু মাছ ধরা পড়লেও সেগুলো ছোট, বলছেন জেলেরা। মনে করছিলাম যে অনেকদিন পরে মাছ পাওয়া যাবে, কিন্তু আজকে ঘাটে আইসা দেখি কোনো ইলিশ মাছ তেমন নাই। ধার জানা করছি, কিস্তি চালাইতেই না, নিজের ভাতটা খাইতেই না, এই পর্যন্ত কষ্ট ক্লাস করে খাইতে আছি। মানিকগঞ্জের পদ্মাতেও মিলছে না পর্যাপ্ত ইলিশ, এতে যেমন হতাশ জেলেরা তেমনি ক্রেতারা। একই পরিস্থিতি রাজবাড়ীতেও। এবারে মাছ সংখ্যা কম, দামও অত্যন্ত বেশি, মানে 2 গুণ 3 গুণ বেশি দাম। সারা রাতে ইলিশের জাল বাইছি, 2100 বেশি মাছ পাওয়ার দরকার ছিল আরো। তবে ভিন্ন চিত্র দেখা গেছে নোয়াখালীতে। প্রথম দিনেই সাগরে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছেন জেলেরা। এতে ব্যস্ততা ফিরেছে ইলিশের ঘাটগুলোতে। তবে যেসব ইলিশ ধরা পড়েছে সেগুলোর বেশিরভাগই ছোট বলে জানান জেলে ও বিক্রেতারা। খুব ভালো মাছ পড়তেছে যে সাগরে, অনেকদিন পর সাগরে গিয়েছে, জেলে অনেক মাছ পেয়ে খুব খুশি। বাংলাদেশের সীমানায় ঢুকে যাতে কোনো ভারতীয় জেলে ইলিশ আহরণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞার পরও প্রশাসনের নজরদারি দরকার বলে জানিয়েছেন সাগর থেকে আসা জেলেরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। পাবনা ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। পাবনা ঢাকা মহাসড়কের সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া একটি ট্রাক উল্টে স্কুল ভ্যানকে চাপা দিলে 2 শিক্ষার্থীসহ 3 জন নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষার্থীরা হলো জামালপুর পাবনা ক্যাডেট কলেজের স্কুলের শিক্ষার্থী তোহা ও তাসনিয়া। এ ঘটনায় আহত একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওমরা শেষে বাড়ি ফেরার পথে ভোরে নোয়াখালীর মাইজদি বাজারের টিভি সেন্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। নারায়ণগঞ্জের বেসিক শিল্পনগরীর একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছে। এদিকে বান্দরবানে থানচি বালিপাড়া ইউনিয়নের বলি বাজারে অগ্নিকাণ্ডের 13টি দোকান পুড়ে গেছে। নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন জানায় সকাল 8:30টার দিকে বেসিক শিল্পনগরীর SM ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ 6 শ্রমিককে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বান্দরবানের থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে একটি খাবারের দোকান থেকে লাগা আগুনে পুড়ে গেছে 13টি দোকান। স্থানীয়রা জানান গত রাত 2টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 1.5 বছরের ব্যবধানে এলাকায় তৃতীয়বারের মতো এটি অগ্নিকাণ্ড হলো। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় চুয়াডাঙ্গায় বেড়েছে আগাম ও উচ্চ ফলনশীল জাতের শিম চাষ। চলতি মৌসুমে বিস্কুট ও অটো জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। শিমের উৎপাদন বাড়াতে সহায়তা করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরীর রিপোর্ট। গ্রামীণ সড়কে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই শিমের ক্ষেত। সবুজ পাতা আর বেগুনি ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। চুয়াডাঙ্গা 4 উপজেলায় চলছে এমন শিমের আবাদ। অনুকূল আবহাওয়া আর পরিচর্যায় চুয়াডাঙ্গার কৃষকরা এবার পেয়েছেন শিমের বাম্পার ফলন। জেলায় আগাম বিস্কুট ও উচ্চ ফলনশীল অটো জাতের শিম চাষ করেছেন তারা। আগামী শিম চাষ করে একটাই লাভ হচ্ছে কি বেশি মুনাফা অর্জন হয়। এই মুনাফা বেশি অর্জনের জন্য আমরা সিম চাষ করেছি। আমার এখানে টোটাল জমির পরিমাণ 2 বিঘা। সিম চাষটা আমরা দেখে আসছি শীতকালে হয়, কিন্তু আমরা আগাম চাষ করি কারণ এই সময় অধিক দাম পাওয়া যায়। এরই মধ্যে উঠেছে আগাম শিম। রাজধানী সহ বিভিন্ন শহরে যাচ্ছে প্রতিদিন।
প্রতি কেজি 120 থেকে 150 টাকা, আর মৌসুমের শুরুতে বিক্রি হয়েছে 180 থেকে 240 টাকায়। শিম চাষে বিঘা প্রতি ফলন আসা পর্যন্ত খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা। এবার বাম্পার ফলন হয় বিঘা প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন চাষিরা। আজ থেকে 2 মাস ধরে শিম কম বেশি বিক্রি হচ্ছে 200-240 টাকা, 30 টাকা, 20 টাকা হিসাবে। কীটনাশকের দামটা যদি সরকারিভাবে কমানোর চেষ্টা করত তাহলে চাষি উপকৃত হতো। এর দামটা বেশি পাওয়া যায়, আর তারপরেও এবছরে বর্ষা বেশি হওয়ার কারণে রোগবালাই একটু কম, এই জন্য আমরা দামটা একটু বেশি পাচ্ছি, তারপরেও সিমটা একটু ভালো আসছে। এদিকে আগাম শিম চাষে চাষিদের জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জৈবিক উপায়ে গ্রীষ্মকালীন সিম উৎপাদন করা, এগুলোর জন্য প্রশিক্ষণও দিচ্ছি এবং আপনার মাঠে আমরা বিভিন্ন প্রদর্শনীও বাস্তবায়ন করছি। আপনার ট্রাইকোডার্মা, মাটি শোধনে ট্রাইকোডার্মা ইউজ থেকে শুরু করে আপনার ফেরোমন ট্র্যাপ, ইওলো ট্র্যাপ এগুলো ব্যবহার এবং জৈবিক যে বালাইনাশকগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা কৃষকদেরকে শেখাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবার চুয়াডাঙ্গার 4 উপজেলায় 450 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি দামুড়হুদায়। মাছরাঙা, নিউজ ডেস্ক। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। এই পথ দিয়ে চলাচলরত যাত্রীদের ছবি, হত্যা মামলায় জড়িতদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন শুরু হয়েছে। দীর্ঘ 14 বছর পর এবার আসিয়ানের সদস্য হল পূর্ব তিমুর। এদিকে ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া আজ শান্তি চুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। কুয়ালালামপুরে চলছে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন। 3 দিনের এই সম্মেলন এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ এ সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান সভাপতি আনোয়ার ইব্রাহিম। Governments of ASEAN and Timor-Leste আনোয়ার ইব্রাহিম স্বাগত বক্তব্যে সম্মেলনের মূল প্রতিপাদ্য অন্তর্ভুক্তি ও স্থায়িত্বের ওপর জোর দেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। দীর্ঘ 14 বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্য পদ পেল দেশটি। এতে জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 11-তে। এদিকে এবারের সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে সম্মেলনে যোগ দিতে সকালে এয়ারফোর্স ওয়ানে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্থানীয় শিল্পীরা তাকে স্বাগত জানান নৃত্য ও ড্রামের তালে। এ সময় ট্রাম্পকেও নাচতে দেখা যায়। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়া আজ শান্তি চুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। এটিকে 2 দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই চুক্তি সই করেন। আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। এর মধ্য দিয়ে গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আলোচনার পর অর্জিত যুদ্ধবিরতির বোঝাপড়া আরও দৃঢ় হল। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে বিকেল 3:30টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আসরে ভালো শুরু করেছিল বাংলাদেশ, যদিও টানা 5 ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে টাইগ্রেসরা। তবে প্রায় প্রতিটি ম্যাচেই লড়াকু মনোভাব নিয়ে খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। সম্ভাবনা জাগিয়ে তারা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে এবার। বিশ্বকাপের শেষ চারের দুটি ম্যাচ 29 ও 30 অক্টোবর এবং ফাইনাল হবে 2রা নভেম্বর। ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের মাঠ বার্নাবুতে বাংলাদেশ সময় রাত 9:15টায় শুরু হবে লা লিগার এই খেলা। নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকো, তাই বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফ্যানদের। সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার ম্যাচে দু দলের মাঠে নামার আগে তাই চলছে নানা হিসেব নিকেশ। নতুন মৌসুমে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আছে দারুণ ছন্দে। যদিও সবশেষ 5টি এল ক্লাসিকোতে বার্সার কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে রিয়াল, তাই ঘরের মাঠে ম্যাচ হলেও ফিরে ফিরে আসছে সেই দুঃসহ স্মৃতিগুলো। এখন থেকে ঠিক 1 বছর আগে এই বার্নাবুতেই বার্সার কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোরা। লস ব্লাঙ্কো জার্সিতে কিলিয়ান এমবাপ্পে আছে দুর্দান্ত ছন্দে। 10 গোল করে এখন পর্যন্ত মৌসুমের সেরা খেলোয়াড় এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। কুরবাসি, গার্সিয়া ও কুন্দের মতো প্রতিভাবান ডিফেন্ডারদের নিয়ে গড়া বার্সার রক্ষণভাগ একাই গুড়িয়ে দিতে পারেন এমবাপ্পে। এদিকে বার্সেলোনাকে মানসিকভাবে চাঙা রাখবে টানা 5টি এল ক্লাসিকো জয়, যেখানে বেশিরভাগ ম্যাচেই একচেটিয়ে আধিপত্য দেখিয়েছে হান্সি ফ্লিকের দল। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও টেক্কা দিতে প্রস্তুত কাতালান ক্লাবটি। জিততে পারলে টেবিলের শীর্ষস্থান দখল করবে বার্সা। বার্সা শিবিরে অস্বস্তি, ইনজুরির লম্বা তালিকা, সেই সাথে কোচ হান্সি ফ্লিকও নিষেধাজ্ঞার কারণে থাকতে হবে দর্শক হয়ে। লেভানদোভস্কি, রাফিনিয়া, গাবি, দানি অলমোর মতো গুরুত্বপূর্ণ সদস্যরা অনিশ্চিত এল ক্লাসিকোতে। তবে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বার্সা উইঙ্গার রাফিনিয়া। হোয়াও গার্সিয়া ও আন্দ্রেস টেগান ইনজুরি থেকে সেরে না ওঠায় এই ম্যাচেও গোলপোস্ট সামলাবেন অবসরে ভেঙে ফিরে আসা পোলিশ গোলকিপার সেজিনি। পরিসংখ্যানে বার্সেলোনা এগিয়ে থাকলেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই পরিসংখ্যানের হিসেবে বাধা যায় না, তাই করতে হয় মাঠের লড়াইয়ের অপেক্ষা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক। শেষ করব দুপুরের সংবাদ, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এমন সংশোধনের আপত্তি জানিয়ে ইসিতে বিএনপির চিঠি, সংশোধনী আদেশ বাতিল দাবি। বিভিন্ন দলকে সাংঘর্ষিক রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান বিএনপি নেতা আমির খসরুর। দেশের মৌলিক বিষয়ে এক থাকতে হবে বললেন জামাত নেতা গোলাম পরোয়ার। 22 দিন নিষেধাজ্ঞার পর নদী ও সাগরে জেলেদের মাছ শিকার শুরু, নদীতে ইলিশ ধরা পড়ছে কম, আকারও ছোট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।